সুপ্রিয় দর্শক, জানা অজানার এই পর্বে আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমি গাজীপুরের সবচেয়ে ইতিহাসবহুল দুইজন মুক্তিযোদ্ধার বাড়ি, যারা কিনা ৭১-এর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। একজন হচ্ছেন মরহুম মোহাম্মদ আরজু মিয়া। এটা হচ্ছে ওনার বাড়ি। দেখুন, এটা হচ্ছে গাজীপুরের শ্মশান, ভাওয়াল শ্মশানের ঠিক অপোজিটে ওনাদের বাড়িটি। তো আমরা ওনাদের বাড়িটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। উনি কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং উনি ওনার নিজের পায়ের মধ্যে একটি গুলি খেয়েছিলেন এবং ওনার পায়ে গুলির চিহ্নটি ছিল। উনি ২০১০ সালে মৃত্যুবরণ করেন এবং বর্তমানে এই বাড়িতে ওনার ছেলে এবং ওনার ছেলের নাতকুর এবং ওনার ওয়াইফ এখন বসবাস করেন। তো এটি হচ্ছে তার বাড়ি এবং মৃত্যু আগ পর্যন্ত কিন্তু উনি এই বাড়িতে এখানেই বসবাস করেছেন। এই যে এটি হচ্ছে তার ওনার ঘর, এই যে এই ঘরটিতে উনি বসবাস করতেন এবং এখানে উনি ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আসলে ৭১-এর মুক্তিযুদ্ধ কেন এত অর্থবহ এটা আপনারা খুব ভালোভাবেই জানেন। এবং এটি হচ্ছে বীর মুক্তিযোদ্ধা ইউনুস মিয়ার বাড়ি। এই যে দেখুন, উনি হচ্ছে মুক্তিযোদ্ধা ইউনুস মিয়া এবং উনি সত্যি কথা বলতে কি, আমরা যখন ওনার বাড়িতে গেলাম এবং উনি এত জরাজীর্ণ অবস্থায় বসবাস করছেন এবং আমরা শুনবো ওনার মুখ থেকেই যে উনি বর্তমানে কি পরিস্থিতি, এবং আপনাদেরকে দেখাবো কি পরিস্থিতিতে উনি আছেন। এত অবহেলিত আমরা আসলে বলি যে মুক্তিযোদ্ধারা অবহেলিত নন, আসলে কিন্তু তা নয়। আপনি আগে আপনার নামটাই বলেন। মুক্তিযুদ্ধের সময় আপনি যুদ্ধ করছেন, আমাদের কি আপনার অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারবেন? যেমন যুদ্ধে গেছেন, কি কি দেখছেন, কেমন যুদ্ধ করলেন? তো ভারতের থেকে তো আসছি, আমরা তো ভারতের থেকে কিছু দেখিনি। নবীনগর, আমার বাড়িগুলো নবীনগর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর আপনি ওই সশরীরে কি যুদ্ধে অংশগ্রহণ করছেন? পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে আপনি যুদ্ধ হয়েছে? কত হয়েছে, ধরও খাইছি, ছুটও আসলাম তো। আপনাদেরকে রাইফেল ট্রেনিং দেওয়ানো হয়েছিল? না, রাইফেল, স্ট্যান্ড গান, এছাড়া এরপর আপনারা যুদ্ধের সময়কালীন কেমন কষ্ট কিভাবে কি করলেন? সময় তো ছিল পানি, সব জায়গায় যাওয়া যায় না। জিয়ানটা শুকনা ছিল, ইয়ান দিয়ে আমরা গেছি। আচ্ছা, এখন এরকম মুখে মুখে শোনা যায় যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট আমরা অনেক সময় শুনি যে পাকিস্তান হানাদার বাহিনীরা নাকি আমাদেরকে কোনো রকমের কোনো কষ্ট দেয় নাই, তারা নাকি যুদ্ধ করে নাই। হ্যাঁ, এরা যে একটা অত্যাচার করছে, বেশিরভাগই ছিল নারীর দিকে। তো এখন কি যে তাদের সাথে যে সন্ধি করার যে প্রয়াস চলতেছে আর কি, তারা এরকম দাবি করে যে তারা আমাদের উপর কোনো অত্যাচার করে নাই, এগুলা নাকি সবই ষড়যন্ত্র। আপনারা তো ওই সময় চাক্ষুষ প্রমাণ ছিলেন। আসলে কি আদৌ কি এরকম? বহুত অত্যাচার করছে। যেমন আপনার বাড়ি কোহানি? আমার বাড়ি হচ্ছে রথখোলা, হচ্ছে আমার শ্বশুর বাড়ি, আর হারিকেন হচ্ছে আমার বাবা বাড়ি। আমার দাদা ছিলেন হচ্ছে পাকিস্তান আমলের মিলিটারি এবং উনি পরে হেডমাস্টারি করছে এবং পরে রিটায়ার্ড হয়ে এবং 2007 সালে উনি মারা গেছে। এখন যে বর্তমান আমাদের দেশের পরিস্থিতি, আপনারা কি সন্তুষ্ট আছেন আমাদের দেশের পরিস্থিতি? এটা কি স্বাধীনতার দেশ? এরমই থাকলো, এটা তো হয়ে গেছে বিশৃঙ্খলা। এখন কি যে স্বাধীনতার জন্য আপনারা দেশ স্বাধীনই করলেন, এখন কি আপনার সে স্বাধীনতা আছে না, নাকি সেই পরাধীনতার মতোই বোধ হয়? যদি তাই হয় তাহলে এই দেশে কি কি পরিবর্তন চান আপনারা? আপনার কি মানে কি দাবি আছে এই দেশের প্রতি? না, আমরা কোনো দাবি না, আমরা তো বয়সই শেষ।
অভিযোগ, হ্যাঁ কোনো অভিযোগ আছে? না, কোনো অভিযোগ নাই। এই যে সরকার নামের উপরে গেছিলাম, এই সরকার তো ওখানে বাটাও দেয়, কি কিছু বুঝছেন, বাটা দেয়। এরপরে একটা স্যাম্পল যদি আসে কোনো আমাদের নামের উপরে, এটাও আমরা পাই। মিশা কথা কওয়া তো আমরা কোন দরকার। এই যে বাড়িটা, এটা কি আপনি সরকারের থেকে পাইছেন? না, এটা কি আপনার? লিস্ট কাটা। আচ্ছা, সরকারের থেকে আপনাকে কি কি সুযোগ সুবিধা দিছে ভাতা না, ছাড়া? কোনো সুযোগ পাই না। খালি একমাত্র একটা জিনিসই পাইছি, আপনার 10 লাখ টাকা দিছিল একবারে না। আমার আবার 4টা ছেলে, আর আবার গাড়ি টাড়ি কিনে দিছিলাম, এটি সুদ্ধায় রাখাই আছে। আমি অনেক বোবা। আপনার কয় ছেলে মেয়ে? 4 ছেলে। কোনো মেয়ে নাই? না, 4জন ছেলে। নাতি। 4জন ছেলে বিবাহিত, তারা এখন হ্যাঁ, সবাই বিয়ে। কোথায় আছে? আপনার সাথে আছে নাকি? না, আমার সাথে অনেকজন আছে। এই যে না আইসেন, এই ঘরে আছে 2জন, এটাতে আছে 1জন। গো, তোমার নাম কি? বলো। নুসাইবা। এখন বর্তমানে আপনার কি অবস্থা, শারীরিক অবস্থা কি? আপনি কেমন পরিস্থিতিতে আছেন, ভালো মন্দ? সুগার পাইলে অনেক, শুনেন একটা জিনিস, সত্য কথাতে বললে আমার টাকা কাইটালা বেশি। সরকারের থেকে যে লোন টানছি, এটার কালারটা বেশি। 20,000 টাকার থেকে, হ্যাঁ, কাইটা কুইটা যেটা দেয় এটাই আমি। কিন্তু আমরা 2 জনের 2,000 টাকা ওষুধ দিচ্ছি। সব এখন কষ্ট, আর সব জিনিস দাম, আমরা তো আর রেশন পাইছি। আমার তো কাজের রেশন আছে, আমার তো আর মিথ্যা কথা বলবো না, আর আহত হয় রেশন কার্ড হয়। মিথ্যা কথা কিছু করতে তো তাই কিছু আমার মিথ্যা কথা আছে কোন সময় না। আমরা রেশনটা হইলেও আমরা বাঁচতাম। এই যে এতদিন আমাদের মুক্তিযোদ্ধা কোঠা ছিল, আপনি কি মুক্তিযোদ্ধা কোঠা থেকে কোনো সুযোগ সুবিধা ভোগ করছেন কিংবা না। আপনাদের সন্তান? না, না, কিচ্ছু বুঝতে পারি না। আপনার জীবনযাপনের যে পরিস্থিতি এবং যা কিছু আছে, এটা নিয়ে কি আপনি সন্তুষ্ট এখন? কি করুন, কোন পথ নেই তো। আমি কারে বাড়ি দেবো না, কারে গিয়ে ধরবো। কিন্তু আমাদের তথাকথিত যে যুব সমাজ, তাদেরকে বলা হয় এরকম যে আমরা নাকি মুক্তিযোদ্ধারা নাকি সবচেয়ে বেশি লাভবান এবং তারা নাকি সবচেয়ে বেশি আমাদের কোটা অনুযায়ী ওনারা সবচেয়ে বেশি সুযোগ সুবিধা ভোগ করে থাকে। না। আসলে কি এটা কতটুকু সত্যি? আমরা কিছুই দেখি হ্যাঁ, আমরা কিছুই পাই না, বাড়ি পাই না, ঘর পাই না, একটা ডাক্তারের সুযোগ সুবিধা সেটাও পাই না, খালি বাতাটা পাই। বাতাতে পাই 20,000 টাকা আইয়ে 14,000 টাকা দেয়, 5,300 টাকা। এটা তো চলতে আমার অনেক কষ্ট। নাতিনের তারপরে সেই নেই কাঁদিস না, এটা কত কি করে। আর আমার কি বলে জানেন কি, তোমার মুক্তিযোদ্ধাদের নাই অনেক শুনেছি, অনেক শুনছি কথা কথা বললে বুঝছেন, আগে যেরকম ইয়ারা ছিল, জিদরা ছিল, রহনি একটা মেরে কিন্তু দূরও পারতাম না। কিছু বুঝছেন, কথাবার্তি এটা স্বাধীন না করলে ভারতের, আমরা তো ভারতের থেকে এই সহযোগিতা পাই। ভারতের লোকেরাও অনেক ইজ্জত করে। এটা কখন আপনি শুধু তোমায় কি কি জানাইলেন, আমি আসল কথাটা কয়ে রাখি। আমি শুধু এখন আপনার বর্তমান পরিস্থিতিটাই জানতে চাইছি। আমার পরিস্থিতিটা বেশি কোনো সাহায্য করে না।
আপনার সরকারের কাছে, বর্তমান যে সরকার, তার কাছে কি কোনো আপনার দাবি দেওয়া আছে? সরকারের কাছে দাবি তো দাবি। কি কি দাবি আছে যদি বলেন, স্পষ্ট করে আমি চেষ্টা করবো আপনার কথাটা পর্যন্ত পৌঁছানোর জন্য, যারা কিনা আপনার এই দাবিগুলো শুনবে। তার কাছে না না ভাষা তো দেওয়ার আর যদি চাকরি ওকে বিপরীতে গেছেন না আর কি আমার তো এত তারপর কেমনে কেমনে করে আবার তো বলল ওনাদের এই কষ্টকর জীবনযাপন এবং জনতার মধ্যে, অভাবের মধ্যে উনি এখন বসবাস করছেন। এই যে দেখুন, এরকম একটা পরিস্থিতিতে উনি এখন বর্তমান আছেন। সরকারের কাছে একটাই আবেদন যে এরকম মুক্তিযোদ্ধা শ্রদ্ধাবান লোকেদের যেন সরকার নজর দেন এবং এইদিকে যেন তারা একটু খোঁজ খবর রাখেন, যে আসলে যাদের কারণে আজকে আমরা মাথা উঁচু করে এত কিছু করছি, এত শাসন কার্য চালাচ্ছি, এত গর্ব করে দাঁড়িয়ে আছি, আসলে সেই লোকগুলো যারা কিনা রক্ত ঝরিয়ে, তাদের পরিবার পরিজন হারিয়ে, তাদের সম্ভ্রম সব কিছু হারিয়ে তারা এখন ঠিক কী পরিস্থিতিতে কেমন আছেন, কোন পর্যায়ে তারা বসবাস করছেন, এরকম একটি অবস্থা যে তাদের ছেলেরাও ওনার ছেলেরাও কিন্তু কোনো ভালো পর্যায়ে যেতে পারেনি এবং সরকার কর্তৃক কিন্তু ওনাকে খুব ভালো কোনো সুযোগ সুবিধা এখনও পর্যন্ত দেওয়া হয়নি। উনি যে কষ্টের মধ্যে শেষ বয়সে অসুস্থতার সাথে যুদ্ধ করে, লড়াই করে এখনও বেঁচে আছেন, এটাই কি তার দেশের প্রতি তার বিলীন করে দেওয়া সেই সময়গুলো এবং তার বিলীন করে দেওয়া সেই সাহসটুকু কি তার কি আজকের বর্তমান এই কষ্টটুকু প্রাপ্য ছিল, নাকি তার আরও সুন্দর একটি চমৎকার একটি শ্রদ্ধাশীল একটি জায়গা উনি অবস্থান করতে পারতেন। এবং প্রত্যেকটি মুক্তিযোদ্ধাদেরই কিন্তু একটি বিশেষ ভাবে অগ্রাধিকার দেওয়া হয় এবং দেওয়া উচিত, কারণ প্রত্যেকটি স্থানে, প্রত্যেকটি জায়গায় এখন আমরা যেখানে আমাদের বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি, এই যে আমরা স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে পারছি, প্রকৃতপক্ষে কিন্তু তারা না থাকলে আজকে আমরা এই দিনটি, এই সুন্দর দেশটিকে উপভোগ করতে পারতাম না। এটাই কি আসলে ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনারা কি এইভাবেই স্বাধীনতা চেয়েছিলেন, তো উনি আক্ষেপ করে বলেছিলেন যে উনি কিন্তু বর্তমানে দেশটিকে ঘৃণা করেন। তার কারণ হচ্ছে যে তাদেরকে নাকি কোনো সম্মানই দেওয়া হয় না এবং আরও আশেপাশের মানুষ যখন এদিক দিয়ে যায় তখন নাকি ওনাদের বলে যে অনেক বাজেভাবে গালিগালাজ করেন। তো এই জিনিসগুলো প্রকৃতপক্ষে তো আসলে ওনারা কখনো প্রাপ্য ছিলেন না। সরকারের কাছে, আশেপাশের জনগণের কাছে, সকলের কাছে আমার একটা নিবেদন, প্লিজ আপনারা এই দিকে একটু নজর দিবেন, কেননা তাদের এই সম্মানটুকু অন্ততপক্ষে তারা প্রাপ্য, যে তারা কখনো কারোর কাছ থেকে কখনো হাত পেতে কিছু নেবেন না, কারণ তাদের সম্মানটা অনেক কিছু। তো সরকারের কাছে আবেদন যে যারা মুক্তিযুদ্ধে আছেন তাদেরকে যেন অন্ততপক্ষে তারা একটু দেখেন, এবং উনি বর্তমানে যে কষ্টে জীবনযাপন করছেন এবং ওনার পরিবার সহ ওনার যে নায়নাতপুর আছে, তারাও কিন্তু স্কুল কলেজে খুব ভালো কোনো কিছুর বেনিফিট তারা পায় না, এবং ওনার আজকের বর্তমানে যে পরিস্থিতি, এটাও কিন্তু ওনার কখনোই প্রাপ্তি কিংবা কাম্য ছিল না। আমি যখন ওনার সাথে কথা বলছিলাম, বারবার ওনার চোখ ভিজে আসছিলেন এবং গলা শুকিয়ে আসছিলেন, এবং ওনার ওয়াইফ কিন্তু অনেক অসুস্থ, এবং উনিও কিন্তু ওনার
নিজের লড়ে যাওয়ার কথা বারবার ব্যক্ত করছিলেন। তো আমি সকলের কাছে এতটুকুই বলবো যে আপনারা যারা আশেপাশে আছেন তারা কি অন্ততপক্ষে এতটুকু সম্মান এই লোক এই মুক্তিযোদ্ধা এই এই যিনি যুদ্ধ করে এই সব কিছু আপনাকে অর্জন করে দিয়েছেন তারা কি প্রাপ্য নন? এবং সরকারের কাছে অনুরোধ, প্লিজ আমার এই ভিডিওটি শেয়ার করে আপনারা সরকারের এবং সরকারের যে লোকজন যে মন্ত্রী প্রতিমন্ত্রী এবং যারা আছে তাদের কাছে পৌঁছে দিন। এই যে দেখুন ওনার যে কষ্টটা এটা যেন সবার কাছে পৌঁছতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এই কষ্টের কথাগুলো ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যেন আপনারা সকলের কাছে পৌঁছে দিতে পারেন। ভিডিওটি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আপনার মতামত জানাবেন, কেননা আপনার মতামতে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে ভরসা দেবে এবং সাহস দেয়। তো আশা করি এই জিনিসটা নিয়ে সবাই উদ্গ্রীব হবেন এবং এই জিনিসটা নিয়ে সবাই আলোচনা করবেন, কেননা তাদেরকে যদি আমরা সম্মান না দিই পরবর্তী জেনারেশন কিন্তু আমাদেরকে সম্মান করবে না, আমাদেরকে মান্য করবে না, তারা চিনবে না, জানবে না। তারা শুধু জানবে যে আমরা একটি বৈষম্যময় সমাজে বসবাস করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং নিজেদেরকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।